নতুন ষড়যন্ত্র করলে বিধ্বংসী পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ইরানের। মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা, হরমুজের বিকল্প পথ তৈরির পরিকল্পনা। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন, দেইর আল বালাহতে ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত। উপত্যকায় কবর দেওয়ার জায়গার সংকট, বাড়ির আঙিনায় অস্থায়ীভাবে দাফন করা হচ্ছে মরদেহ। ইউক্রেন জুড়ে অব্যাহত রুশ তাণ্ডবে নিহত আরও 6। রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছেন জেলেনস্কি, মন্তব্য পুতিনের। মিয়ানমারে রক্ষা পেল না বৌদ্ধ মন্দিরও, ধ্যানরতদের ওপর সামরিক বাহিনীর হামলায় অন্তত 14 জনের প্রাণহানি। বিমান বাহিনীর শক্তির প্রশংসা জান্তা প্রধানের। এবং কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার, নিহতদের প্রতি শোক, স্থানীয় ব্যবসায়ীদের, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বন্ধ থাকলেও অব্যাহত রয়েছে বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নিলে ভূমিকম্পের মতো পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ইরানের প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ না দেওয়ার সতর্কবার্তা দিয়ে বলেছেন, কেউ সহযোগিতা করলে তাদের স্বার্থেও আঘাত হানবে তেহরান। এমনকি হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে না দেয়ার এবং বিকল্প তেল রপ্তানি পথেও হামলার হুমকি দিয়েছেন তিনি। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে মার্কিন নতুন উদ্যোগকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়েছে তেহরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, জনগণের জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে যুক্তরাষ্ট্রের চাপ মেনে নেওয়া হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে। অন্যদিকে হরমুজে চলাচল কমে যাওয়ায় বিকল্প পথ তৈরির পরিকল্পনাও করছে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ দীর্ঘায়িত হলেও প্রস্তুতিতে এগিয়ে থাকার দাবি ইরানের। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের মধ্যেও অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বন্ধ হয়নি, বরং 3 গুণেরও বেশি বেড়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে এটি পাঠানো হয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে উত্তেজনা কমানো, ইরান ওমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের বাস্তবায়ন পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট নিজার আমিদিও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে হরমুজ দিয়ে ইরাকি তেল রফতানি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইরাক অন্যতম। প্রণালীটিতে যান চলাচল যুদ্ধ শুরুর সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে ইরাক প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল তেল উৎপাদন করত। গাজায় দিনের পর দিন অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় শনিবার দেইর আল বালার আল বাসা এলাকায় একটি বাড়ির উঠানে ড্রোন হামলা চালানো হয়। বেশ কয়েকজন হতাহত হন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলায় নিহত ব্যক্তি হামাসের কমান্ডার। তাদের ভাষ্য, ওই ব্যক্তি দেইর আল বালা ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন এবং হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্গঠনে কাজ করছিলেন। এদিকে যুদ্ধের আরেক নির্মম বাস্তবতা, মৃতদের দাফনের জায়গার সংকট। গাজার বহু কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গার অভাবে অনেক মরদেহ অস্থায়ীভাবে বাড়ির আঙিনা, তাঁবু, হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রের পাশে দাফন করতে হয়েছে। এখন যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ ও অস্থায়ী কবর থেকে মরদেহ উদ্ধার করে কবরস্থানে নেওয়া হলেও সেখানেও দেখা দিয়েছে তীব্র জায়গার সংকট। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর 40টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। তীব্র হচ্ছে চিকিৎসা সংকট। ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির তথ্য অনুযায়ী 3.5 লাখের বেশি রোগীর প্রয়োজনীয় ওষুধ দরকার, কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও পর্যাপ্ত চিকিৎসা সহায়তা প্রবেশ করছে না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে সহিংসতা। জেরুজালেমের উত্তরে আর রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। জেনিনের দক্ষিণে আর রাবেহ এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ঘিরে বহু পুরানো পরিকল্পনা ইসরায়েলের। সম্প্রতি অঞ্চলটির কৌশলগত গুরুত্বপূর্ণ E1 এলাকায় 1234টি ইসরায়েলি বসতবাড়ি নির্মাণে টেন্ডার প্রকাশ করেছে ইসরায়েল। এর জেরে আন্তর্জাতিক অঙ্গনে তোপের মুখে পড়েছে তেল আবিব। E1 নামটি এসেছে ইস্ট 1 থেকে। ইসরায়েলের এই পরিকল্পনার লক্ষ্য পূর্ব জেরুজালেম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত মা আলে আদুমিম পর্যন্ত একটি ধারাবাহিক বসতি করিডোর তৈরি করা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে, ভেঙে পড়বে ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ। এই প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ভবিষ্যৎ আরও অনিশ্চিত করবে বলেও শঙ্কা বিশ্লেষকদের। গেল বছর মার্চে E1 প্রকল্প ও মালে আদুমিম এলাকার পাশ দিয়ে সার্বভৌমত্ব সড়ক নির্মাণে 33 কোটি 50 লাখ শেকেল বরাদ্দ দেয় ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী এই সড়ক দিয়ে ফিলিস্তিনি যানবাহনকে আলাদা রুটে সরিয়ে দেওয়া হবে। এরপর চলতি বছরের মে মাসে আল আইজারিয়ার পূর্ব প্রবেশপথে প্রায় 50টি ফিলিস্তিনি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়। বসতি সংশ্লিষ্ট সড়ক নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবেই এই উচ্ছেদ বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর E1 প্রকল্পকে অবৈধভাবে ভূখণ্ড দখল স্থায়ী করার গুরুতর পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। এই প্রকল্পের টেন্ডার প্রকাশের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নও। ইসরায়েলের ওপর বাণিজ্য, একাডেমিক সহযোগিতা, নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ বিবেচনা করছে EU। ইউক্রেনের ক্রিভিরিহের ব্যস্ত সানি গ্যালারি শপিং কমপ্লেক্সে 2 দফা ড্রোন হামলার পরও থামেনি রাশিয়া। স্থানীয় সময় শনিবারও ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালায় মস্কো। রাজধানী কিয়েভ, খেরসন, দোনেৎস্ক ও সুমি অঞ্চলে প্রাণহানি ও আহতের খবর পাওয়া গেছে। আগুন ধরে যায় খেরসন শহরের একটি শপিং সেন্টারেও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়ে প্যান্ডোরার বাক্স খুলেছে। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর খাতগুলোতে হামলা চালানোর হুমকি দেন তিনি। পাশাপাশি মস্কো আলোচনায় আগ্রহী বললেও তা হতে হবে মাঠের বাস্তবতার ভিত্তিতে, এমন অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন পুতিন। কিয়েভ সহ ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের স্থাপনাগুলোতে আমরা হামলা বাড়িয়েছি। পাশাপাশি আমাদের বেসামরিক শিল্প ও লজিস্টিক স্থাপনায় শত্রুরা হামলারও জবাব দিতে শুরু করেছি। কিয়েভের শাসক গোষ্ঠী আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একই পরিবারের কয়েকজন হতাহত হয়েছেন। বেলগরদে ইউক্রেনীয় হামলায় হতাহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল। ক্রিভিরিহে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে জার্মানির সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, ইউরোপের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে মিয়ানমারের জান্তা সরকার। এবার তাদের হাত থেকে রেহাই মিলল না ধ্যানরত বৌদ্ধ ধর্মের অনুসারীদের। মিয়ানমারের সাগাইন অঞ্চলের মিয়াউং টাউনশিপে বৌদ্ধ মঠের হল ঘরে আঘাত হানে সামরিক বাহিনীর বিমান। স্থানীয় বিরোধী যোদ্ধাদের দাবি, ওই সময় সেখানে লেন্ট উপলক্ষে 3 মাসের ধ্যান চর্চায় ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। হামলায় নিহতদের বয়স 50 থেকে 70 বছরের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, ভুল নয়, ইচ্ছাকৃতভাবে মঠটিকে লক্ষ্য করা হয়েছিল। উদ্ধারকারীরা মরদেহ সরানোর সময় সামরিক বিমান আবারও এলাকায় ফিরে এসে বোমা ফেলার চেষ্টা করে বলেও দাবি তাদের। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, সাম্প্রতিক সময় সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোর উপর হামলা বাড়িয়েছে জান্তা, যার উদ্দেশ্য আতঙ্ক ছড়িয়ে প্রতিরোধ দমন করা। তবে জাতিসংঘের এসব অভিযোগকে একপেশে ও যাচাই অযোগ্য তথ্য নির্ভর দাবি বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।
মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ে মিয়ানমারের সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নিহত অর্ধ শতাধিক মানুষ। এর মধ্যেই দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং এর চিন্তা, যুদ্ধ বিমানগুলো অতিরিক্ত ব্যবহারে নষ্ট হয়ে যাচ্ছে কিনা। বিমান বাহিনীর ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পাইলটদের যুদ্ধ বিমান ও সহায়ক সরঞ্জাম সতর্কতার সঙ্গে ব্যবহারের নির্দেশ দেন তিনি। মিন অং হ্লাইং বিমান বাহিনীর কথিত সন্ত্রাস বিরোধী অভিযানের ভূমিকার প্রশংসা করেন।